শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা অষ্টম শ্রেণীতে অধ্যয়ন করে যেতেছো তোমাদেরকে অনেক সুস্বাগতম জানাচ্ছি অনলাইন ক্লাসের পক্ষ থেকে। আমি মোহাম্মদ ইমাম হোসেন স্যার। দ্বিতীয় অধ্যায়ে মুনাফা যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা একটু জেনে নেব মুনাফাটা কী। কোনো ব্যবসায়ী যখন ব্যবসার কাজে টাকা খাটায়, একটা নির্দিষ্ট সময় পরে সে বাড়তি কিছু টাকা সে পায়। এই বাড়তি টাকাটা হলো তো আর এক ধরনের কি মুনাফা। আর এই মুনাফা চ্যাপ্টারে আমরা প্রথম যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে লাভ ক্ষতি। এখন ব্যবসা করতে গেলে লাভ হয়, ক্ষতি হয়। এখন লাভ ক্ষতিটাকে সেটা যদি আমরা চিন্তা করি, একজন লোক যদি 5 টাকায় একটি জিনিস কিনল, 5 টাকায় একটা জিনিস কিনে 60 টাকা বিক্রি করে, 60 টাকায় বিক্রয় করে, তাহলে এতে কি দেখলাম? তাহলে তার এখানে কি হলো? ব্যবসা তার লাভ হবে, নিশ্চয় কি হবে? লাভ হবে। আর লাভের এই পরিমাণটা কত হবে? অবশ্যই 2 টাকা। কিভাবে? লাভ সমান এখানে 7 বিয়োগ কত? 5, এত টাকা সমান সমান হচ্ছে 2 টাকা। আবার যদি এই জিনিসটাই সে 5 টাকার জিনিসটা যদি 3 টাকা বিক্রি করত, 3 টাকা বিক্রয় করে, 3 টাকা বিক্রি করে, তাহলে তার লাভ না হয়ে কি হবে? ক্ষতি হবে। তাহলে ক্ষতি হবে কিভাবে? 5 বিয়োগ 3, এত টাকা সমান কত টাকা? 2 টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে তার কি হলো? লাভ হলো। আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি দেখতেছি? তার ক্ষতি হলো। তাইলে লাভের ক্ষেত্রে আমরা দেখি বিক্রয় মূল্য তার হলো 60 টাকা, কেনা হলো 5 টাকা, এতে তার লাভের পরিমাণ 2 টাকা। আচ্ছা, এখন যখন সে 5 টাকার জিনিসটা আবার 3 টাকা বিক্রি করে, তখন তার এখানে লাভ না হয়ে কি হচ্ছে? ক্ষতি, এবং সেই ক্ষতির পরিমাণ হচ্ছে 2 টাকা। এখন লাভ হোক বা ক্ষতি হোক, সেটা আমরা ধরে নেব ক্রয় মূল্যের উপরে। তাহলে লাভ বা ক্ষতি কিসের উপর নির্ভর করে শিক্ষার্থী বন্ধুরা? এটা হচ্ছে ক্রয় মূল্যের উপরে নির্ভর করে। আর যেহেতু মুনাফা, এখানে মুনাফার হারের একটা প্রসঙ্গ আছে, তার মানে হলো প্রতি 100 টাকায় তার 1 বছরে কত মুনাফা হয়, এটাকে বলে মুনাফার হার। তাহলে লাভ ক্ষতির অঙ্ক করতে গিয়ে আমরা সাধারণত বাৎসরিক হিসাব করি, আর সেই জন্য এখানে 100 টাকার 1 বছরের যেই পরিমাণ আসে সেটা হলো মুনাফার হার। তাহলে লাভ ক্ষতি একটা হলো সেটা ধরে নিতে হবে ক্রয় মূল্যের উপরে। যেমন আমরা প্রথম ক্ষেত্রে দেখি যে 5 টাকায় লাভ হচ্ছে, 5 টাকায় লাভ হয় 2 টাকা, অতএব 1 টাকায় লাভ হয় 5 ভাগের কত? 2 টাকা। অতএব 100 টাকায় লাভ হয় তার 5 ভাগের 2 গুণ কত? 100। তাহলে বোঝা গেল তার 40 টাকা কি হচ্ছে? লাভ হচ্ছে, অর্থাৎ লাভের পার্সেন্টটা হলো 40%। তাহলে এখানে দেখা যায় এই যে 5 টাকা লাভ হয় 2 টাকা, 5 টাকা হচ্ছে আমাদের অবশ্যই ক্রয় মূল্য। এভাবে আমরা 100 টাকায় কত টাকা তার লাভ হইলো, অর্থাৎ 40 টাকা তার শতকরা কী হলো? লাভ হলো। তাহলে লাভ ক্ষতি আমরা অবশ্যই শতকরাও হিসাব করতে হবে। এবার আমরা যে মুনাফার কথা আলোচনা করছি, এই মুনাফা আবার এখানে বিভিন্ন প্রকার, একটা হলো চক্রবৃদ্ধি মুনাফা, একটা হলো সরল মূলধন। তো আমরা যে চ্যাপ্টারে দ্বিতীয় অধ্যায় বিশেষ করে আমরা সরল মুনাফা নিয়ে আলোচনা করব। এখন সরল মুনাফা মানে হলো যখন কোনো একজন ব্যক্তি তার কিছু টাকা হয়তো ব্যাংকে গচ্ছিত রাখে, তো সেখানে একটা নির্দিষ্ট সময় পরে যেই অতিরিক্ত টাকাটা আসে, এটাই আমরা বলি সাধারণত মুনাফা। আর এই মুনাফাকে, অর্থাৎ এই সরল মুনাফাকে আমরা আয় দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? আয়। তাহলে আয়, তার জন্য একটা সূত্র নির্ধারণ করা আছে, হলো PRN। তাহলে সরল মুনাফার সূত্রটি কি দাঁড়ালো? আই ইকুয়াল টু PRN, যেখানে আয়টা হচ্ছে সরল মুনাফা আর পিটা হচ্ছে মূলধন বা প্রিন্সিপাল। মূলধন বা কি? প্রিন্সিপাল, যেটাকে আমরা বলি প্রিন্সিপাল। আবার আরটা হচ্ছে মুনাফার হার, মুনাফার কি? হার। আরটা হলো এন মানে হচ্ছে সময়। তাহলে আমরা কি পেলাম এখানে? যে আই ইকুয়াল টু PRN, যেখানে আয় হচ্ছে সরল মুনাফা, পি হচ্ছে মূলধন বা প্রিন্সিপাল, আর হচ্ছে মুনাফার হার, এবং সময় হচ্ছে এন। এই সূত্র দিয়ে আমরা সরল মুনাফার অঙ্ক করতে পারি। যেমন অ্যাজ ফর এক্সাম্পল উই ক্যান সে, আমরা বলতে পারি একজন ব্যক্তি 5% সরল মুনাফায়
5,000 টাকা 5,000 টাকা ব্যাংকে জমা রাখলেন কিন্তু তিনি ওই টাকা 5 বছর পর্যন্ত ব্যাংকে জমা রাখলেন। তাহলে সরল মুনাফাটা কত হবে? সরল মুনাফা কত? এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো, এই অঙ্কের মধ্যে আমরা এই 5 হচ্ছে আমাদের কি মুনাফার হার। তাহলে এইটা কি দ্বারা প্রকাশ করে? আর দ্বারা। আমরা আর এর মান পেয়ে গেলাম। এবার 5,000 টাকা এটা হচ্ছে তোমার কি? এটা হচ্ছে তোমার মূলধন। এটা কি মূলধনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? পি দ্বারা। আর সময় সেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। তাহলে এন এর মানও আছে। তাহলে আমার বের করতে হবে সরল মুনাফা আয়। অর্থাৎ আমি যেই জিনিসগুলো আমার দেওয়া আছে সেই জিনিসগুলো আগে লিখে নিব। দেওয়া আছে, কি দেওয়া আছে? মূলধন পি ইকুয়াল টু কত টাকা? 5,000 টাকা। আর মুনাফার হার আর ইকুয়াল টু কত পার্সেন্ট দেওয়া আছে? 5%, অর্থাৎ 5%। তো 5% যখন আমরা লিখবো তাহলে লিখতে হবে 100/5। আর দেওয়া আছে সময়। তাহলে সময় এন ইকুয়াল টু কয় বছর লেখা আছে? 5 বছর। আমাকে বের করতে হবে সরল মুনাফা যেটাকে আমরা আই দ্বারা প্রকাশ করি। এই আই সমান হোয়াট? এখন স্বভাবতই তুমি যে মানগুলো পেয়ে গেছো, পি এর মান পেয়েছি, আর এর মান পেয়েছি, এন এর মান পেয়েছি, আমাকে বের করতে হবে আই এর মান। তো উই নো দ্যাট, আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন। আই ইকুয়াল টু কি? শিক্ষার্থী বন্ধুরা সবাই বলো, আই ইকুয়াল টু কি? পি আর এন। তোমরা যারা মোবাইল সেটের সামনে বসে আছো সবাই একটু খেয়াল করলে অবশ্যই সহজে জিনিসটা সমাধান করতে পারবে। কারণ আমরা সূত্রটা জানি আই সমান কি? পি আর এন। এখন আমাকে যেহেতু সরল মুনাফা আয়ের মান বের করতে হবে, তাহলে আমার মানগুলো যদি আমরা বসিয়ে দেই, হ্যাঁ, সেখানে পি এর জন্য আমরা লিখবো কত টাকা? 5,000। আর এর জন্য লিখবো 100 কত? 5। আবার এন এর জন্য লিখবো আমরা 5, যেহেতু পি এর মান 5,000, আর এর মান 100/5, এন এর মান হচ্ছে 5। এখন যদি আমরা কাটাকাটি দিই তাহলে 2 শূন্য 2 শূন্য কাটা যাচ্ছে। 5 5 25, 5 25 125, আর সাথে একটা শূন্য আমরা যদি বসিয়ে দেই তাহলে আমরা সরল মুনাফার মানটা পেয়ে গেলাম। তাহলে এই অঙ্ক থেকে আমরা কি শিখলাম? সরল মুনাফা কিভাবে সহজে বের করে যায় সূত্রের সাহায্যে। তাহলে আই ইকুয়াল টু কি হলো? পি আর এন। এই সূত্রের সাহায্যে আমরা সুন্দরভাবে কি করলাম? সরল মুনাফা বের করে পেলাম। কিন্তু যদি আমাকে বলা হতো যে এই যে 4টা প্রতীক এখানে আই, পি আর এন, এখানে যে কোন 3টার মান দেওয়া থাকে, একটা যদি মান দেওয়া থাকে ওটার মানে আমরা বের করতে পারি এই সূত্রের সাহায্যে। যেমন আমরা যদি বলি শতকরা বার্ষিক কত মুনাফায়, আরেকটি অঙ্ক আমরা এই সূত্রের সাহায্যে করব। শতকরা বার্ষিক কত মুনাফায়? বার্ষিক কত মুনাফায়, শতকরা বার্ষিক কত মুনাফায় 5,000 টাকা, 3,000 টাকার 5 বছর মুনাফা, 3,000 টাকার কত? 5 বছরের মুনাফা। শতকরা বার্ষিক কত মুনাফা? 3,000 টাকা 5 বছরের মুনাফা 1,500 টাকা হয়। 1,500, 1,500 টাকা হয়। এটা তোমাকে প্রশ্ন করা হয়েছে। তাহলে তুমি প্রথমে দেখো এখানে মানগুলো কার কার আছে? 3,000 টাকা, তার মানে এটা হলো কার মান? পি এর মান। আচ্ছা, এবার দেখো 5, এটা কার মান? নিশ্চয় এটা এন এর মান দেওয়া আছে। আবার 1,500 টাকা, যেহেতু এটা বলছে 5 বছরের 1,500 টাকা হয়, তাহলে এটা অবশ্যই তোমার অবশ্যই কার মান? আয়ের মান। তাহলে আমরা কার কার মান পেয়েছি? আয়ের মান পেয়েছি, পি এর মান পেয়েছি, এন এর মান। আমাকে বের করতে হবে কার মান? তাহলে এখানে কে নেই? আর নেই। তাহলে আমাকে আর এর মানটা বের করতে হবে। যেহেতু প্রথমে বলছে শতকরা বার্ষিক কত মুনাফায়, এই শতকরা বার্ষিক কত মুনাফায় বললেই বুঝতে হবে আর এর মানটা আমাকে বের করতে হবে। আর এখানে যেহেতু আমি এন এর মান, আই এর মান, পি এর মান পেয়ে গেছি, অবশ্যই আর এর মানটা আমি সূত্র প্রয়োগের মাধ্যমে বের করতে পারি। বিকজ আমরা প্রথমেই সুন্দরভাবে লিখে নেব যে কি কি দেওয়া আছে। প্রথমে আমরা লিখব দেওয়া আছে
দেওয়া আছে। প্রথমে পি ইকুয়াল টু কত টাকা? 3000 টাকা। পি ইকুয়াল টু আমাদের 3000 টাকা। আবার দেখা যাচ্ছে যে আই ইকুয়াল টু কত লেখা আছে তোমার 1500 টাকা, আর এন ইকুয়াল টু লেখা আছে 5 বছর। তাহলে নাইকে শিক্ষার্থী বন্ধুরা ফলো করে, এখানে 4টা মোট প্রতীক নিয়ে সূত্রটা হয়। 4 প্রতীকের মধ্যে পির মান আছে, আয়ের মান আছে, আবার এন এর মান আছে। তাহলে এখানে কে অনুপস্থিত? অর্থাৎ মুনাফার হার আরটা অনুপস্থিত। তাহলে আমরা আর এর মানটা বের করতে হবে। এবার আমরা অবশ্যই এই আর এর মান বের করতে যে সূত্রটি প্রয়োগ করব সেটা হচ্ছে আই ইকুয়াল টু পি আর এন। আমরা জানি, লিখে নিবা, আমরা জানি এই কথাটা লিখে নিবা, আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন। আচ্ছা, তাহলে যেহেতু আমাকে আর এর মান বের করতে হবে, তাহলে আর ইকুয়াল টু অবশ্যই আর এর মান বের করে তার যে সঙ্গী, তার যে সহগ, অর্থাৎ পি এবং এন কোথায় যাবে? নিচে। আই কোথায় যাবে? উপরে যাবে। এবার আমরা যদি মানটা বসিয়ে দেই তাহলে সুন্দরভাবে অবশ্যই আর এর মানটা বেরিয়ে আসবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা সবাই মনোযোগ দিয়ে শোনো, আমরা কিভাবে অঙ্কটা সহজে সমাধান করতে পারছি। এখানে আয়ের মানটা আমাদের কত ছিল? আয়ের মানটা ছিল আমাদের 1500। তাহলে এই 1500 উপরে লিখবা, আর নিচে ফি এর মানটা ছিল আমাদের কত? 3000, সম্ভবত 3000, তাই না? 3000 টাকা। তাহলে 3000 গুণ আমাদের এন আর রয়েছে, আর এন এর মান ছিল আমাদের 5। এন এর মান হচ্ছে কত? 5। কিন্তু তোমরা একটা জিনিস ফলো করবা, যেহেতু মুনাফার হার আর এর মান বের করবা, আর মানে কি? শতকরা। আর এই শতকরা যেহেতু বের করবা, মুনাফার হারটাকে শতকরায় নিতে হবে। সেজন্য আমরা গুণ একটা 100 দিয়ে আর ব্রেকেট দিয়ে পার্সেন্ট দিব। তাহলে পার্সেন্টটা কেন দিয়েছি? যেহেতু এটা শতকরায় নিতে হবে। এবার আমাদের কাটাকাটি দিয়ে এই 2 শূন্য 2 শূন্য কাটা যায়, আবার এই শূন্য কাটা যায়, আবার 5 দুগুণে কত? 10। এবার 3 5 কত? 15। তাহলে 5 দুগুণে 10%। তাহলে আমরা কি পেয়ে গেলাম? এই অঙ্কের রেজাল্ট কত পার্সেন্ট হলো? 10%। অর্থাৎ আমরা এই প্রতীকগুলো দিয়ে যে সূত্রটা হলো আই পি আর এন, এই প্রতীকগুলো যে সূত্র আই ইকুয়াল টু পি আর এন, এই সূত্র প্রয়োগের মাধ্যমে আমরা আর মানটা সুন্দরভাবে বের করে নিয়ে আসলাম। এবার আমরা একটা জিনিস দেখব, সেটা হলো উদাহরণ 6 নম্বর যে একটা অঙ্ক আছে, কোনো আসল, তোমাদের বইতে উদাহরণ 6 যে একটা সুন্দর অঙ্ক আছে, কোনো আসল 3 বছরের মুনাফা মাস্টার, কোনো আসল 3 বছরে 3 বছরের মুনাফা আসলে কত টাকা লেখা আছে বলো তো সবাই? 5500 টাকা। 5500 টাকা। আচ্ছা, এরপরে বলা আছে যে মুনাফা আসলের 8/3। মুনাফাটা হলো আসলের কত? 8/3 অংশ। 8/3 কি অংশ হলে আমাকে বের করতে হবে কি কি? অবশ্যই বের করতে হবে আসল ও মুনাফার হার। আসল ও মুনাফার হার। আসল ও মুনাফার হার নির্ণয় করো। আমরা যদি প্রশ্নটাকে ভালো করে বুঝি তাহলে আমাদের অঙ্ক করতে কি অনেকটাই সুবিধা হবে। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এখানে সময় দেওয়া আছে 3 বছর, মুনাফা আসল দেওয়া আছে 5500, আবার বলছে মুনাফা আসলের 8/3, তাই না? অংশ। তাইলে আসল ও মুনাফার দুইটা জিনিস বের করতে হবে। তাহলে আসলে বের করতে হবে, মুনাফার হারও বের করতে আমাদের হবে। এখন আমরা কোন প্রসেসে আগাবো? আমরা একটা জিনিস যদি খেয়াল করি, যে কোনো একটা অঙ্কের মধ্যে যখন দেখবা এই ধরনের আর কি, অর্থাৎ সরল মুনাফা অঙ্কগুলো করতে গেলে আমাদের মূলধনের প্রয়োজন। এখানে মূলধনের কোনো কথা, অর্থাৎ মূলধনটা সরাসরি উল্লেখ নাই, কিন্তু বলা আছে মুনাফা আসলের 8/3। তাহলে আসলটা কত এটাই তো জানা নাই। আর যেহেতু এই আসলটা আমাদের জানা নাই, তাহলে আমরা যে কোনো একটা সুন্দর ফিগার যদি ধরে নেই, যেমন আমি এখানে ধরি আমাদের মূলধনটা আর কি, মূলধনটা আমি ধরে নিলাম 8 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, মূলধনটা আমরা কত ধরলাম? 8 টাকা। তোমরা হয়তো 8 টাকা ধরলে হবে, অন্য সংখ্যা ধরলে হ্যাঁ হবে, এমন একটা সংখ্যা ধরবে যাতে ওই 8 মানে কাটাকাটি যায়, কাটাকাটি যাতে একটা পূর্ণ সংখ্যা এসে যায়, সেই জন্য আমরা একটা পূর্ণ সংখ্যা ধরে নিলাম। অতএব মুনাফা 8 টাকা ধরে মুনাফা তাহলে কি হচ্ছে? মুনাফা হচ্ছে 8 এর 8/3। ওই যে 8 কাটা যাবে, এই জন্য আমরা 8 ধরেছিলাম, এত টাকা। তাহলে বা কত টাকা আসতেছে? 3 টাকা।
তাহলে এখানে 3 টাকা কি পেয়েছো তোমরা? মুনাফা পেয়েছো। তাহলে আর মূলধন হলো 8 টাকা, মুনাফা হলো 3 টাকা। অতএব মুনাফা মূলধন, মুনাফা এবং মূলধন মিলে আমাদের কত হচ্ছে? সেটা হলো যে মুনাফা মূলধন। তাহলে মুনাফা যদি 3 আর ওখানে আছে 8, তাহলে এত টাকা বা 11 টাকা। এখন শিক্ষার্থী বন্ধুরা, মুনাফা আসল আমাদের 11 টাকা, অথচ প্রশ্নের মধ্যে আমাদের মুনাফা আসল মিলে কত দেওয়া আছে? 5500 টাকা। তাহলে মুনাফা আসল যখন 11 টাকা, তখন আমাদের মূলধন হলো কত? 8 টাকা। আর এই সূত্র ধরে আমরা এইভাবে আমরা যদি এগিয়ে যাই, তাহলে সুন্দরভাবে আমরা আসলটা বের করতে পারবো। আর এই জন্য আমাদেরকে লিখতে হবে যে মুনাফা মূলধন, মুনাফা মূলধন, মুনাফা মূলধন 11 টাকা হলে মূলধনটা আমাদের কত? অবশ্যই 8 টাকা। মূলধনটা হচ্ছে 8 টাকা। তাইলে আমরা যদি অতএব মুনাফা মূলধনকে 1 টাকা ধরি, তাহলে যেহেতু কম আসবে, এই জন্য 11 অবশ্যই কোথায় যাবে? নিচে যাবে। সুতরাং আমাদের মুনাফা মূলধন কত দিয়ে আছে? অবশ্যই 5500 টাকা দেওয়া আছে। 5500 টাকা দেওয়া আছে। তাহলে আমরা নিচে 11, উপরে 8 গুণ 5500। প্রশ্ন করতে পারে স্যার 5500 কেন উপরে যাবে? যেহেতু 5500 টাকা যখন মুনাফা মূলধন, তখন আমাদের আসলটাও বেড়ে যাবে, অর্থাৎ মূলধনটাও বেড়ে যাবে। তো বেড়ে গেলে অবশ্যই উপরে দিতে হবে। এবার আমরা যদি কাটাকাটি দিই, 5 11 55 আর 2টা শূন্য, তাহলে 4000 টাকা। তাহলে 4000 টাকা আমাদের কি এসে গেল? এটা এসে গেল মূলধন। কি এসে গেল? মূলধনটা এসে গেল আমাদের কত? 4000 টাকা। এখন দেখি আমাদের এটা হলো মুনাফা মূলধন, আর এটা হলো কি? অবশ্যই মূলধন। তো মুনাফা মূলধন থেকে যদি আমরা মূলধন বিয়োগ করি, তাহলে আবার আমাদের কি থাকবে? মুনাফা থাকবে। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং মুনাফা সমান 5500 বিয়োগ কত? 4000 টাকা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে কত টাকা থাকতেছে? অবশ্যই 1500 টাকা থাকছে। এই 1500 টাকা হলো আমাদের কি টাকা? এটা হলো আমাদের মুনাফার টাকা। তাহলে আমরা মুনাফার মান পেয়ে গেলাম 1500 টাকা, আসল পেয়ে গেলাম 4000 টাকা। আর সময়টা আমাদের কয় বছর? 3 বছর। সময়টা আমাদের 3 বছর। এবার যদি আমরা সূত্র প্রয়োগ করি, তাহলে আর মানটা বের করা সহজ হয়ে যাবে, অর্থাৎ সূত্রের সাহায্যে আমরা এটা বের করতে পারি। কেননা আমরা জানি কি, আমরা জানি I = P আর। তো যেহেতু আমাদের এখানে মূলধন P = আমরা পেয়ে গেছি কত টাকা? 4000 টাকা। আর সময়টা N এটা দেওয়াই আছে 3 বছর। তাহলে আর কি দেওয়া আছে আমাদের? এটা হলো মুনাফা। মুনাফা I। মুনাফা I = কত লেখা আছে আমাদের? মুনাফা I = আমরা পেয়ে গেছি 1500 টাকা। I = 1500 টাকা পেয়ে গেছি। তাহলে কি নেই আমাদের? মুনাফার হার নেই। মুনাফার হার R = হোয়াট? এইটাই আমাকে বের করতে হবে। তাহলে প্রতীক দেখা যায় এখানে পিও আছে, এনও আছে, আইও আছে, নাই কে আর নেই। আর আমরা জানি এই 4টা প্রতীক নিয়ে আমাদের যে ফর্মুলা আসে, যে সূত্র আসে, যে সরল মুনাফার ক্ষেত্রে, সেই সূত্র ধরেই আমরা লিখতে পারি, আমরা জানি উই নো, অথবা আমরা জানি I = P/N। এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই এখানে কার মান বের করতে হবে? যেহেতু আর মান বের করতে হবে, সুতরাং আমরা লিখব R = অবশ্যই তার যারা সহগ আছে, আর এর সঙ্গী বা সহগ যারা আছেন, এই দুইটা কোথায় যাবে? নিচে যাবে। আর I কোথায় যাবে? উপরে যাবে। এখন তুমি যদি I এর মানটা বসিয়ে দাও, অবশ্যই 1500 টাকা আসবে I এর মানটা। আর P এর মান হলো আমাদের 4000 গুণ N এর মান হচ্ছে আমাদের 3। কিন্তু ওই যে আমরা জানি যে যখন মুনাফার হারের মান বের করে আমরা, তখন এটাকে শতকরা নিতে হয়। আর এই জন্য গুণ একটা কি দিতে হবে? 100 দিয়ে অবশ্যই % দিতে হবে। যেখানে এই 2 শূন্য 2 শূন্য আমরা যখন কাটাকাটি দেবো, 2 শূন্য 2 শূন্য চলে যায়, আবার এই শূন্য চলে যায়। তাইলে 350, অর্থাৎ 3 × 50 150। তাহলে 2 দিয়ে কাটলে 25 × 50, 2 × 4, অর্থাৎ 2/25% সমান হচ্ছে 12/2/1%। তাহলে এই অঙ্কটা করতে গিয়া অতএব আমরা আসল পেলাম 4000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই খেয়াল করেছো যে কিভাবে আমরা আসলটা বের করেছি। অনুরূপভাবে এখানে মুনাফার হার সেটা আমরা পেয়ে গেছি কত %? 12/2/1%।
তাই এই জন্য আমরা এই অঙ্কটা থেকে দুটো জিনিসের মান আমাদের কাছে তারা চেয়েছিল, একটা আসল আর একটা মুনাফার হার, আমরা উভয়টাই পেয়ে গেছি। এবার আমরা অনুশীলনী 2-1 মধ্যে একটা অঙ্ক করব। সেখানে 2 নম্বর যে অঙ্কটি আছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা সেটা একটু ফলো করো। তোমাদের এখানে কি লেখা আছে সবতে অঙ্কটা অবশ্যই বুঝতে পেরেছো। আশা করি তোমরা বাড়িতে একটু অনুশীলন করলে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, উই নো দ্যাট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। মানুষ প্র্যাকটিস করলে, অভ্যাস করলে, যেটা অভ্যাস করে সেটা হয়ে যায়। তোমরা ভালো করে যদি প্র্যাকটিস করো অঙ্কগুলোতে অনুশীলন করো, তাহলে তোমরা আরও ভালো পারবে। এবার দেখো তোমাদের এখানে 2 নম্বর যে প্রশ্নটি আছে অনুশীলনী 2-1 সেখানে একটি অঙ্ক লেখা আছে যে একজন দোকানদার কিছু ডাল 2375 টাকা বিক্রি করে, তার 5% কী হলো? ক্ষতি হলো। একজন দোকানদার কিছু ডাল কত বিক্রি করেছেন? তিনি 2375 টাকা বিক্রি করায় কি হলো? তার 5% ক্ষতি হলো। কত পার্সেন্ট? 5% কি হলো? ক্ষতি হলো। এখন কত মূল্যে ওই ডাল কত টাকায় বিক্রি করলে? ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হবে। 6% কি হবে? লাভ হবে। স্বভাবতই আমরা জানি যখনই ব্যবসা করে তখন সেখানে লাভ হয়, ক্ষতি হয়, এটা আমরা সবাই জানি। কারণ ব্যবসার দুইটা উদ্দেশ্য, একটা কখনো দেখার উদ্দেশ্য সবাই লাভে থাকে, কিন্তু কখনো তারপরেও ক্ষতি হয়ে যায়। এই অঙ্কটা ঠিক সেম একটা অঙ্ক আমরা যেখানে দেখতে পাচ্ছি, একজন দোকানদার কিছু ডাল 2375 টাকা বিক্রি করা, তার 5% কি হলো? ক্ষতি হলো। প্রথম তার ক্ষতি হয়েছে, এখন ক্ষতি হওয়ার পরে সে চিন্তা করলো যে আমার ক্ষতি হয়েছে, তাহলে কী হলে আমার 6%টা লাভ হবে, অর্থাৎ কত টাকা বিক্রি করলে আমরা 6% লাভ কী হবে? লাভ হবে। তাহলে প্রথম যেহেতু ক্ষতির কথা আসছে, তাহলে প্রথমে আমরা লিখবো এটার আনসারটা করতে গিয়ে 5% ক্ষতিতে 100 টাকার ডালের বিক্রি মূল্য, 100 টাকার ডালের, অর্থাৎ যে ডালটা আমার 100 টাকা কিনা, 5% ক্ষতি হওয়ার কারণে সেটা আমি বিক্রয় করবো কত টাকা? তোমরা অবশ্যই বুঝতে পারো ক্ষতি হলে কি হয়? অবশ্যই বিয়োগ হয়। তাহলে 100 থেকে বিক্রয় মূল্য 100 বিয়োগ কত? 5, তার মানে 95 টাকা। এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো, আমি যে ডালটা 100 টাকা কিনা সেটা আমি বিক্রি করতেছি 95 টাকা। কী কারণে? 5% ক্ষতি হওয়ার কারণে। এখন যেহেতু এই টাকাটা আমাদের বিক্রয় মূল্য, কী মূল্য দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা? বিক্রয় মূল্য দেওয়া আছে। তো যেহেতু বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে আমাকে ক্রয় মূল্য বের করা যাবে কিভাবে? এটা বিক্রয় মূল্য, তো বিক্রয় মূল্য যখন 95 টাকা তখন ক্রয় মূল্য অবশ্যই 100 টাকা। তাহলে আমি লিখব কি? বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। তাহলে অতএব বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য অবশ্যই কম হবে। তাহলে 95 কোথায় যাবে? নিচে। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, যদি আমাদের বিক্রয় মূল্যটা 2375 টাকা হয়, তাহলে ক্রয় মূল্যটা কি হচ্ছে? 95 নিচে যাবে, আর 100 গুণ 2375 উপরে যাবে। এখন শিক্ষার্থী অনেকে কাটাকাটি নিয়ে ভয় করে, না, ভয়ের কোনো কারণ নেই। হর এবং লব, অর্থাৎ উপরে এবং নিচে দুই জায়গায় যদি 5ও দেখো 0 দেখো, তাদেরকে 5 দিয়ে কাটাকাটি যাবে। বুঝতে পারছো সবাই? এটা একটা সহজ বুদ্ধি, যে যখন কোনো সংখ্যার ডান দিক দিয়ে 0 এবং 5 থাকে তাদেরকে অবশ্যই 5 দিয়ে কাটা যাবে। তাহলে সেই নিয়ম অনুযায়ী 5 19 কত? 95, আর 5 20 হচ্ছে 100। এবার 19 দিয়ে যদি আমরা একে কাটাকাটি দিই বা ভাগ করি, 19 একে 19, আর থাকে 4, 7 19 দ্বিগুণ 38, 9 95, 5 19 95। তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা দিয়ে কাটলাম। তাহলে আমাদের কত হচ্ছে? 250, 2500 টাকা। তাহলে যে ডালটা আমি 2375 টাকা আসলে বিক্রয় করি, সেটা আমার কেনা ছিল কত? 2500 টাকা। তো যেহেতু কেনা বেশি, বিক্রয় কম, আমার লস হয়েছিল। এবার উনি আমাকে বলতেছে প্রশ্নে ওই ডাল কত টাকা বিক্রয় করলে, তাহলে আমাদের কি মূল্য বের করতে হবে? বিক্রয় মূল্য বের করতে হবে। তো কত পার্সেন্ট লাভ ধরে? 6% লাভ ধরে। তাহলে আমরা এখন লিখব যে 6% লাভে বিক্রয় মূল্য, 6% লাভে বিক্রয়
ক্রয় মূল্য তো আমার 100 টাকা আছে, তাহলে বিক্রয় মূল্যটা কত হবে? ক্রয় মূল্যের সাথে লাভের টাকাটা অবশ্যই কী হবে? যোগ হবে। তাহলে 100 যোগ কত? 6। শিক্ষার্থী বন্ধুরা একটু ভালো করে তোমরা অনুসরণ করে দেখো, তাইলে তোমাদের অনেকটাই ক্লিয়ার হয়ে আসবে আশা করছি। আমি ইমাম স্যার, তোমাদের স্যার। এখন 106 টাকা আমাদের কি মূল্য এসে গেল? বিক্রয় মূল্য। কিন্তু আমাদেরকে বের করতে হবে কত টাকা বিক্রি করলে তাহলে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য বের করতে হলে মনে রাখবো অবশ্যই ক্রয় মূল্য আগে লিখবা। আবার বলছি আমি কথাটা আবার রিপিট করতেছি, যখন আমাদেরকে বিক্রয় মূল্য বের করতে হবে তখন আমরা ক্রয় মূল্য আগে লিখবো। তো ক্রয় তো আমার 100 টাকা, এই জন্য আমি লিখবো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য 100 টাকা হলে কি লিখবো? বিক্রয় মূল্য সমান কত টাকা বলো? অবশ্যই 106 টাকা, যেহেতু আমার লাভের পালা, লাভ হয়েছে এখন। আচ্ছা, এবার যদি ক্রয় মূল্য আমার 100 জায়গায় 1 টাকা হয়ে যায় তাহলে বিক্রয় মূল্য কমে যাবে, অর্থাৎ এখানে যদি কমে গেছে তাই বিক্রয় মূল্যটা কমে যাবে, আর এই জন্য ভাগ, তার মানে 100 কোথায় যাবে? নিচে যাবে। কিন্তু আমার ক্রয় মূল্য ছিল কত টাকা শিক্ষার্থী বন্ধুরা? অবশ্যই 2500 টাকা, যেটা আমরা পুরো বের করেছিলাম। তো 2500 টাকা যখন আমার ক্রয়, তখন বিক্রয়টা যেহেতু লাভ আরও বেশি হবে বিক্রয় মূল্যটা, তাহলে 100 ভাগের 106 গুণ 2500, তাহলে উপরে হচ্ছে 106 গুণ 2000, নিচে 100। এবার আমরা যদি কাটাকাটি দিই, এই 20 ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবার 25 দিয়ে এটা গুণ করো, 25 6 25 দিয়ে 0 হাত রয়েছে কত? 106কে আমরা 25 দিয়ে কী করবো? গুণ করব। 530, 3 আর 5 একে 5, আর এখানে 0, 6 দুগুণে 12, 2 শূন্য 1, 2 একে 2, 0 3 2 5, অর্থাৎ 2650 টাকা। 2600 কত টাকা? 50 টাকা। তাহলে যেই জিনিসটা আমার 2500 টাকা কেনা, লাভ হওয়ার কারণে আমার সেটা বিক্রি হইতেছে এখন কত? 2650 টাকা। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছ যে কিভাবে আমরা এই অঙ্কটা করে ফেলেছি। আসলে আমরা যে অঙ্কই করি না কেন, যে কোনো বিষয়ে আমরা যদি ভালো করে মাইনরটি খেয়াল করি, তাহলে আমরা ওই জিনিসটা সম্পর্কে ভালো আইডিয়া হবে, এবং সেখানে যে জিনিসগুলো আছে সেগুলো সূক্ষ্মভাবে খেয়াল করলে, আমরা ফলো করলে আমরা সেগুলো সম্পর্কে ভালো আইডিয়া হয়ে যাবে। এবার আমরা যে অঙ্কটা এখন করলাম সবাই অবশ্যই আশা করি বুঝতে পারছো, এবং না বুঝলে তোমরা আরও ভালো করে প্র্যাকটিস করলে অবশ্যই সেটা তোমাদের হৃদয়ঙ্গম হয়ে যাবে। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি ইফ ইউ ট্রাই সেলফ ইন দ্য হোম। জাস্ট আমি এখন তোমাদেরকে এর পরবর্তী পর্যায়ে যে একটি অঙ্ক আছে, খুব সুন্দর একটি প্রশ্ন রয়েছে সেখানে। সেই প্রশ্নটি হচ্ছে যে 30 টাকা 10টি দরে, 30 টাকা। শিক্ষার্থী বন্ধুরা তোমার প্রশ্ন দিকে তাকাও, 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে অনুশীলনী 2-1, সেখানে 30 টাকা 10টি দরে। আমরা প্রশ্নটির দিকে একটু ফলো করি। 30 টাকায় 10টি দরে, 30 টাকা 10টি দরে ও 15টি দরে, ও 15টি দরে। তাহলে বোঝা গেছে উনি 2 দাগে, অর্থাৎ 2 বারে জিনিসগুলো তিনি কি করেছেন? সমান সংখ্যক কলা ক্রয় করছেন। সমান সংখ্যক কলা ক্রয় করে। সমান সংখ্যক কলা কি করে? উনি ক্রয় করেন। সবগুলো কলা 30 টাকা, সবগুলো কলা 30 টাকা ধরে। সবগুলো কলা কত টাকা ধরে? 30 টাকা। 30 টাকা 12টি ধরে, 30 টাকা 12টি ধরে বিক্রি করলে শতকরা ধরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? শতকরা কত লাভ বা কি ক্ষতি হবে? শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটাতে একটু আমরা ভালো করে খেয়াল করি। উনি প্রথমে দেখা যায় কলা উনি 10টা কিনছে 30 টাকা দিয়ে, আবার 15টাও কিনছে 30 টাকা দিয়ে, অর্থাৎ 2 দরে 2 দাগে উনি কলাগুলো ক্রয় করেছেন। আর বিক্রির সময় একই দাম, অর্থাৎ 30 টাকায় উনি 12টা দরে কলা কি করেছেন? বিক্রি করেছেন। 30 টাকা কয়টি? তাহলে তার কি লাভ হলো না ক্ষতি হলো? এখন আমরা প্রথমে এই প্রশ্নের প্রথম অংশ যদি খেয়াল করি, 30 টাকা দিয়ে 10টাও কিনছে আবার 15টাও কিনছে, তাহলে 10টার ক্রয় মূল্য, 10টি কলার, তোমরা কি লিখবে শিক্ষার্থী বন্ধুরা? 10টি কলার ক্রয় মূল্য, অর্থাৎ 10টি কলা উনি কিনেছেন কত টাকা দিয়া? হ্যাঁ, সেটা হলো অবশ্যই 30 টাকা দিয়া।
অতএব একটা কলার দাম হবে আরও বেশি না কম? নিশ্চয় কম। তো 10 ভাগের 30 টাকা সমান কত আসতেছে? 2 টাকা। আবার যদি 15টি কলার, সরি এটা 3 টাকা হবে, এটা 3 টাকা। এবার 15টি কলার ক্রয় মূল্য সেটাও কত টাকা? 30 টাকা সমান 30 টাকা। সুতরাং একটি কলা ক্রয় মূল্য আরও কম হবে, তাহলে 15 ভাগের 30 সমান সমান 2 টাকা। তাহলে বোঝা গেল প্রথমে একটি কলা কিনছে উনি 3 টাকা, দ্বিতীয় দাগে একটি কলা কিনছে 2 টাকা দিয়ে। তাহলে সুতরাং 1 যোগ 1 বা দুটি কলার ক্রয় মূল্য, দুটি কলার ক্রয় মূল্য, তাহলে ওনার দুইটা কেনা পড়তেছে কত টাকা? 3 যোগ 2 বা 5 টাকা। উনি 5 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য অবশ্যই 2 ভাগের কত হবে? 5 হবে। এবার এটা একটি কলার কি মূল্যটা? ক্রয় মূল্য। একটি কলার ক্রয় মূল্য কত পেলাম আমরা? 2 ভাগের 5 টাকা। তাহলে যে কোনো জিনিসের মধ্যে লাভ হয়েছে না লস হয়েছে এটা বুঝতে হলে দুইটা জিনিসের দরকার। একটা হলো ক্রয় মূল্য, আর হলো বিক্রয় মূল্য। আর বিক্রয় মূল্য আর ক্রয়, এর মধ্যে যদি বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য থেকে বেশি তাহলে লাভ হয়, আর যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে কম হয় তাহলে, বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে অবশ্যই কী হবে? ক্ষতি হবে। আর বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বেশি হলে তাহলে কী হবে? লাভ হবে। কিন্তু দোনোটা যদি সমান হয়ে যায় তাহলে ওনার লাভও হবে না, ক্ষতি হবে না। আমরা এখন এই অঙ্কটার মধ্যে ক্রয় মূল্য আমরা পেয়ে গেছি অলরেডি, এবার আমরা বিক্রয় মূল্যের মধ্যে চলে যাব। তাহলে বিক্রয় মূল্য হলো ওনার কত টাকা? 12টা 30 টাকা দ্বারা উনি বিক্রি করেছেন। শিক্ষার্থী বন্ধুরা, উনি 12টা কত টাকা বিক্রি করেছেন? 30 টাকায়। তাহলে আমরা লিখব 12টি, আবার 12টি কলার বিক্রয় মূল্য হচ্ছে কত টাকা? 30 টাকা। এখন যেহেতু 12টি কলা উনি বিক্রি করেছেন 30 টাকা, ওর থেকে যদি একটা কলার কথা বলি, একটা কলা উনি কত দিয়ে বিক্রি করেছেন, তাহলে 12 অবশ্যই নিচে যাবে, 30 হবে, যেহেতু একটি কলার দাম কম হবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এটা ভাগ করলে আমরা কত পারতেছি? 2 ভাগের, অর্থাৎ কারাগারি দাও 5 6 30, 6 দুগুণে 12, অর্থাৎ 2 ভাগের 5 টাকা। এখন দেখো এই যে মূল্যটা আমরা পেলাম, একটি কলার কি মূল্যটা পেলাম? বিক্রয় মূল্য। আবার এর আগে ক্রয় মূল্য একটি কলার কত পেলাম? 2 ভাগের 5 টাকা। তাহলে আমরা এর থেকে দেখতে পারি যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য উভয়টা কি সমান। তাহলে আমরা লিখবো তার লাভও হবে না, ক্ষতি হবে না। তাহলে আমরা কথাটা কীভাবে গুছিয়ে লিখবো? যেহেতু ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য, বিক্রয় কি মূল্য, বিক্রয় মূল্য সমান, ক্রয় মূল্য বিক্রয় মূল্য কি সমান, সুতরাং লাভ বা ক্ষতি কোনোটাই হবে না। তাহলে এতে কি বোঝা গেল? ওনার লাভ বা ক্ষতি, লাভও হয় নাই, ক্ষতিও হয় না, যেহেতু ওনার ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কি সমান। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে অঙ্কগুলো করতেছি সবগুলি দেখা যাচ্ছে যে লাভ ক্ষতির অঙ্ক। তাহলে লাভ ক্ষতি আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো ক্লিয়ার। কোনো ব্যবসা যখন ব্যবসা করতে গিয়া যেই মূল্যে কোনো জিনিস ক্রয় করে তাতে বেশি মূল্যে বিক্রি করে তাহলে তার ব্যবসা লাভ হবে, আর যদি যেই মূল্যে ক্রয় করে তার থেকে কম মূল্যে বিক্রি তাহলে তার ক্ষতি হবে। তাহলে লাভের ক্ষেত্রে যে সূত্র দাঁড়াবে সেটা হলো লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর ক্ষতির ক্ষেত্রে যে ক্ষতির সূত্রটা দাঁড়াবে সেটা হলো ক্রয় মূল্য মাইনাস কি বিক্রয় মূল্য। তাহলে এভাবে আমরা আরও অনেকগুলো অঙ্ক এখানে রয়েছে, আমরা এভাবে করতে ইনশাল্লাহ আশা করি পারবো। তোমরা যদি বাড়িতে সবাই প্র্যাকটিস করো তাহলে তোমাদের জন্য সব কিছু আরও সহজ হয়ে যাবে। মানুষ পারে না এমন কিছু নাই, মানুষ যদি চেষ্টা করে, আমরা সবাই মিলে আন্তরিক পরিবেশে যদি চেষ্টা করি ইনশাল্লাহ আশা করি সবাই ভালোভাবে সুন্দরভাবে সমস্যাগুলো সমাধান করতে পারবো। তা আমরা এখানে এই চ্যাপ্টার শেষে আমরা যেই সূত্রগুলো পেলাম, একটা হলো মুনাফা কি সেটা জানলাম, যে মুনাফা কি মনে আছে তোমাদের শিক্ষার্থী বন্ধুরা? মুনাফা হচ্ছে যে কোনো ব্যবসায়িক ক্ষেত্রে কোনো টাকা যখন বিনিয়োগ করে তখন ওই বিনিয়োগের ফলে অতিরিক্ত যে টাকাটা পায় কোথাও থেকে, কোনো উৎস থেকে, সেটা হয়ে যায় তার মুনাফা। আবার এই মুনাফা হচ্ছে দুই প্রকার, একটা সরল মুনাফা, একটা চক্রবৃদ্ধি মুনাফা। আর সরল মুনাফার জন্য আমরা যে সূত্রটা পেয়েছিলাম সেটা হলো সরল মুনাফা আই ইকুয়াল টু কি PRN, অর্থাৎ এই অনুশীলনী সারাংশ কথাগুলো আমি আবার বলতেছি। আমরা সরল মুনাফার জন্য কোন সূত্র পেয়েছি? PRN। আবার এই চ্যাপ্টারের মধ্যে আমরা লাভের সূত্র পেয়েছি কি সেটা তোমরা সবাই খেয়াল করো। লাভ সমান কি পেয়েছিলাম? বিক্রয় মূল্য মাইনাস কি ক্রয় মূল্য।
বিক্রয় মূল্য মাইনাস কি ক্রয় মূল্য। অনুরূপভাবে ক্ষতির একটা সূত্র আমরা পেয়েছি, ক্ষতি সমান হয়েছিল আমাদের ক্রয় মূল্য মাইনাস কি বিক্রয় মূল্য। তাহলে কি বুঝলে শিক্ষার্থী বন্ধুরা যে কত সুন্দর সুন্দর সূত্র এখানে এসে গেছে। আর লাভ এবং ক্ষতি যেটাই তোমরা চিন্তা করো উভয়টা কিসের উপরে নির্ভর করবে, এটা আমরা আজকে নিশ্চিত হলাম। উভয়টা নির্ভর করবে কিসের উপরে, সেটা হলো ক্রয় মূল্যের উপরে। আমার ব্যবসায় লাভ হোক আর লস হোক উভয়টা আমি হিসাব করে নিতে হবে ক্রয় মূল্যের উপরে। আরেকটা জিনিস আমরা এখানে দেখেছি এই চ্যাপ্টারের মধ্যে যে লাভ ক্ষতি করতে গিয়ে আমরা শতকরা কত লাভ বা ক্ষতি, অর্থাৎ যেটা মুনাফার হার আমরা বলি, 100 টাকা এক বছর কত মুনাফা পাই এটাকে বলে মুনাফার হার। যেমন একজনে বললো 6% মুনাফা, মুনাফার হার 6%, মুনাফার হার 6%। তার অর্থ তোমরা কি বুঝলে যে ওই ব্যক্তি 100 টাকা যদি এক বছরের জন্য বিনিয়োগ করেন বা 100 টাকা এক বছর ব্যাংকে রাখেন তাহলে উনি 6 টাকা মুনাফা পাবেন, এটাকে বলা হয় মুনাফার হার। তাহলে হার মানে কি প্রতি 100-তে কত টাকা, তাই না? এখন আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো যতই করি সেখানে সেই অঙ্কগুলো করতে গিয়ে মোটামুটি আমরা যে সূত্রগুলো আমাদের প্রয়োজন হবে সেই সূত্রগুলো আমি তোমাদের সাথে আলোচনা করলাম। তোমরা এগুলো ভালো করে অবশ্যই অনুশীলন করবে বাড়িতে, তাহলে আশা করি তোমরা সেটা ভালো করে আরও ক্লিয়ার হয়ে যাবে। আর যেটা আমরা মূলধন, ব্যবসা করতে আমাদের মূলধনের প্রয়োজন, সেই মূলধনটা অবশ্যই আমাদেরকে রাখতে হবে এবং থাকতে হবে, নাহলে ব্যবসা করা যাবে না। এবং সেটাকে পি দ্বারা প্রকাশ করে, কি দ্বারা? পি দ্বারা, যেটা আমরা বলেছিলাম। আর মুনাফার হারকে আর দ্বারা এবং সময়কে আমরা এন দ্বারা প্রকাশ করি। এই 3টা প্রতীক আর এখানে একটা প্রতীক, 4টা প্রতীক নিয়ে আমাদের এই অনুশীলনের অঙ্কগুলো বেশিরভাগই আমরা প্রয়োগ করি, সূত্রগুলো এই সূত্রের প্রয়োগ করে অঙ্কগুলো করতে পারবো। তো আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো এবং অঙ্কগুলো ভালো করে বুঝতে পেরেছো। এরপরে যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা আলোচনা করবে, কমেন্ট জানাবে, আমাকে বলবে, আমি আশা করি তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো আজকে আমাদের এখানে 4 নম্বর একটা অঙ্ক আছে যেটা খুব সুন্দরভাবে তোমরা একটু ফলো করলে, 82 শতকরা মুনাফার হার 10.50 টাকা, 2000 টাকার 5 বছরের মুনাফা, এটা 4 নম্বর অঙ্ক। এটা একবার সহজ একটা সূত্র দিয়ে অঙ্কটা হয়ে যাবে। সেখানে আমরা যদি প্রশ্নের দিকে তাকাই সেখানে আমরা কি কি জিনিস পাইতেছি, যেমন এখানে 82 শতকরা মুনাফার হার 10, 82 শতকরা মুনাফার হার, বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে $2000 টাকার 5 বছরের মুনাফা কত? এখন ওই যে আগের মতো আমরা বলেছিলাম যে এখানে আমার কি কি মান দেওয়া আছে, যেমন এই 2000 টাকা হচ্ছে এখানে কিসের মান? পি এর মান, মূলধন যেটা, আর এটা হচ্ছে এন এর মান। শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খেয়াল করো, তাহলে দেখবে সহজ হচ্ছে। আর এটা হচ্ছে আর এর মান। তাহলে তোমার এখানে কে নাই? অবশ্যই তোমার নাইকে সরল মুনাফা যেটা চাইছে, মুনাফাটা কত, অর্থাৎ আইটা নেই, আইটা আমাদের দেওয়া নাই। তাহলে আমরা প্রথমে সুন্দর করে লিখব, দেওয়া আছে মূলধন, সবাই বলো কি মান? মূলধন। পি এর মান কত দেওয়া আছে আমাদের? 2000 টাকা। কত টাকা? 2000 টাকা। আর দেওয়া আছে কি এন, সময় এন, সময় এন ইকুয়াল টু কত বছর লেখা আছে? 5 বছর। আর দেওয়া আছে যে মুনাফার হার, মুনাফার হার আর ইকুয়াল টু কত পার্সেন্ট? এখানে 10.50 কি পার্সেন্ট, তার মানে 100 ভাগের 10.50%। এখন আর পার্সেন্ট হবে এত টাকা। এবার চাইছে আমার কাছে কি সরল মুনাফা, তাহলে সরল মুনাফা, সরল মুনাফা আই ইকুয়াল টু কি হট, অর্থাৎ আমি আয়ের মানটা বের করতে হবে। এবার আমরা যেহেতু আয়ের সূত্র আমাদের জানা আছে, শিক্ষার্থী বন্ধুরা মনে আছে সূত্রটা? সূত্রটা হচ্ছে আই ইকুয়াল টু কি পি আর এন। তাহলে আমরা জানি আই ইকুয়াল টু কি পি আর এন। এখন কি করবো সবাই বলো? হ্যাঁ, আমরা অবশ্যই এখন মানগুলো বসিয়ে দেবো, তাই না? অর্থাৎ পির মান বসাবো। তো পির মান আমাদের কত ছিল? 2000। আর মান কত ছিল? 100 ভাগের 10.50। আর এনের মানটা আমাদের কত ছিল? সেটা ছিল আমাদের 5। এবার আমরা যদি এখানে কাটাকাটি দেই
তাহলে এই 2 শূন্য এবং 2 শূন্য কি হয়ে যাচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবার আমরা গুণ করব, 5 20 হচ্ছে 100, অর্থাৎ 10 5 শূন্য লিখে আরও 2টা শূন্য, তাহলে কয় দশমিক, অর্থাৎ 1050 টাকা। কত টাকা পাইলা, 1050। অর্থাৎ এই অঙ্ক থেকে আমরা সরল মুনাফার মান কত পেয়ে গেছি, 1050 টাকা। তাহলে আমরা সহজে এই সূত্রের মাধ্যমে দেখা গেছে অঙ্কগুলো সমাধান করতে পারতেছি। তাহলে শিক্ষার্থী আমাদের সূত্রগুলো কি করতে হবে, মুখস্থ করতে হবে। তাহলে সবাই বলি আমরা আই ইকুয়াল টু কি হয়, পি আর এন। সরল মুনাফা আয়ের সূত্রটা কি দাঁড়ালো, আমরা ফাইনালি বলতে পারি আই ইকুয়াল টু কি, পি আর এন। এই পি আর এন দিয়ে আমরা কত সুন্দরভাবে, অত্যন্ত সহজভাবে এবং সংক্ষিপ্তভাবে আমরা এই অঙ্কটা করে পেলাম। এভাবে যদি আমরা পরের অঙ্কটাও দেখি, কত সুন্দর একটা অঙ্ক। বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকা 3 বছরে মুনাফা কত কমে। তাহলে মুনাফা হার ছিল 10%, হয়ে গেছে 8%, তার মুনাফা কমে গেছে, অর্থাৎ তার আয় কি হলো, মুনাফা কমে গেছে। তাহলে এখানে কত থেকে কত কমলো শিক্ষার্থী বন্ধুরা, 10 থেকে 8, তাহলে কত কমে গেছে, 2 টাকা। তাহলে প্রথমেই তোমরা প্রশ্নটা যদি একটু দেখো, বার্ষিক মুনাফা শতকরা বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে, 10 টাকা থেকে কমে 8 টাকা, 8 টাকা হলে 3000 টাকা, 3000 টাকা কয় বছরের মুনাফা, 3 বছরের মুনাফা কত কমবে, 3 বছরের মুনাফা কত কম হবে। আচ্ছা, তাহলে এখানে প্রশ্ন করেছে কত কম হবে। এখন আমরা এখানে দেখছি তার মুনাফা ছিল 10 টাকা, শতকরা 10 টাকা, এটা হয়ে গেল 8 টাকা। তাহলে এ থেকে আমরা কি বলতে পারি, শতকরা মুনাফা, অর্থাৎ 100 টাকায় মুনাফা কমে 10 থেকে 8 কি হবে, বিয়োগ হবে, 10 থেকে 8 কি হবে, বিয়োগ হবে, এত টাকা বা 2 টাকা। এটা কয় টাকা কমলো, 100 টাকা। 100 টাকায় মুনাফা কমে গেছে কত টাকা, 2 টাকা। সুতরাং এই হিসেবে আমাদের 1 টাকায় মুনাফা কত কমতেছে, আরো কম হবে। তাহলে 100 যাবে কোথায়, নিচে, 2 যাবে উপরে। অতএব আমাদের তারা মোটামুটি মূলধন আমাদের আছে কত, 3000 টাকা। আর কত বছর পর্যন্ত কমে গেছে, 3 বছরে কমছে। তাহলে 3000 টাকা 3 বছর, 100 টাকা মুনাফা কমে, তবে সেটা 1 বছর। আমরা অবশ্যই এখানে 1 বছর লিখবো, 1 বছরে মুনাফা কমে, 1 বছরে মুনাফা কমে। অতএব 100 টাকা কয় বছর, 3 বছরে, 3 বছরে মুনাফা কমে, আরো বেশি কমবে, তাই না। তাহলে 100 ভাগের 2 গুণ 3000 গুণ কত, 3। এবার 2 শূন্য কি করতেছি আমরা, কাটারি দিলাম। তাহলে 3 3 9 2 18, অর্থাৎ 180 টাকা। ধন্যবাদ। কত টাকা কমে গেল, 180 টাকা তার মূলধন বা মুনাফা কি হলো, মুনাফা কমে গেল। তাহলে কোনো লোক যদি তার ব্যবসা মুনাফা কমে যায়, কিভাবে কমে, কত কমে, সেটাই অঙ্কের মাধ্যমে আমরা জানতে পারলাম যে তার 100 টাকা 1 বছরে মুনাফা কমে 2 টাকা। এই হারে 1 টাকা 1 বছরে কত কমে, 1 টাকা 1 বছরে কত কমে, আর 3000 টাকা 3 বছরে কত কমে, আমরা হিসাব করে এখানে খুব সুন্দরভাবে কত পেয়ে গেলাম, 180 টাকা। এভাবে আমরা অনুরূপভাবে অনেকগুলো অঙ্ক এখানে দেখা যায় সহজ আছে। আমরা পরের অঙ্কটাও দেখি, যদি বার্ষিক শতকরা মুনাফা কত হলে, 13,000 টাকা 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা হবে। এখানেও তোমরা যদি অঙ্কটার দিকে তাকাও, সেখানে কয়েকটা জিনিস সুন্দরভাবে দেয়াই আছে। আমরা প্রশ্ন যদি বুঝি, if we can understand clearly the questions that has been given you for solving, যদি আমরা প্রশ্নটা ভালো করে বুঝি তাহলে অঙ্ক করতে আমাদের জন্য সহজ হবে। যেমন অঙ্কটা হচ্ছে কি, বার্ষিক শতকরা মুনাফা কত হলে, এটা সম্ভবত 6 নম্বর অঙ্কটা নাকি, 6 নম্বর। বার্ষিক শতকরা মুনাফা কত হলে
80% মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরে? 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে কত টাকা হবে? নিশ্চয় 18,850 টাকা। 18,850 টাকা। এখন শিক্ষার্থী বন্ধুরা আমাকে কি করতে বলেছি? 82% মুনাফা কত, তার মানে কার মানটা? আর এর মানটা আছে, তার মানে কি আর এর মানটা আমাকে বের করতে হবে। আর এই আর এর মান বের করতে আমি পাইছি কার মান? ফি এর মানটা পেয়ে গেছি। ফি এর মান কত? 13,000। আর এই যে 5 বছর নিশ্চয়টা এন এর মানটা আমরা এন এর মান পেয়ে গেছি। আর আমাদেরকে কি দরকার ছিল? পি এর মান, এন এর মান আর আর এর মানটা আমার বের করতে আয়ের মানটা দরকার ছিল, কিন্তু আয়ের মানটা আমাকে সরাসরি না দিয়ে তারা দিল কি? মুনাফা আসল। কি দিল? মুনাফা আসল। তা আমরা যখন মুনাফা আসলে পেলাম ওর থেকে আমরা মুনাফা বের করে নিতে পারি। তাহলে আমরা সুন্দরভাবে এখানে গুছিয়ে অঙ্কটা যখন করব তখন লিখব এখানে মুনাফা সমান 18,850 মাইনাস 13,000। তাহলে 13 আর 5 কত? 18। তাহলে 5,850 টাকা আমরা কার মান পেলাম? মুনাফার মান। অর্থাৎ মুনাফা অথবা আই ইকুয়াল টু কি পেয়ে গেলাম? 5,850 টাকা। আর এখানে আমাদেরকে তারা ফির মান দিয়ে দিছে কত? 13,000। 13,000 টাকা ফির মান। আর এন এর মান আমাদেরকে দিল তারা কয় বছর? 5 বছর। তাহলে আই এম টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ আর হিয়ার। অর্থাৎ আর এর মানটা কত? তা আমরা অবশ্যই সূত্র তো জানি। আমরা জানি যে আই ইকুয়াল টু কি? পি আর এন। আই ইকুয়াল টু পি আর এন। আর শিক্ষার্থী বন্ধুরা আমাকে এখানে দেখতে হবে কার কার মান দেওয়া আছে। আয়ের মান দেওয়া আছে, পির মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, কিন্তু আর মানটা এখানে নেই। আর এই জন্য আমাকে আর মানটাই বের করে আই এম টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ আর হিয়ার। তো আমি অবশ্যই লিখবো আর ইকুয়াল টু, যেহেতু আর এর সহগ হচ্ছে পি এবং এন, এটা অবশ্যই নিচে যাবে। মনে রাখবা যার মান বের করবো তার সহগগুলো অবশ্যই নিচে দিতে হয়। তাহলে পি এন কোথায় যাবে? নিচে যাবে। আর আই যাবে কোথায়? উপরে। এবার আয়ের জন্য আমাদের যে মানটা দেয়া আছে সেটা হলো 5,850। আর নিচে পি এর জন্য আছে কত? 13,000। আর গুণ এন, এন এর জন্য দেওয়া আছে আমাদের 5। এখন যদি আমরা ওই যে আগের যে জিনিসটা আমরা জেনেছিলাম যে আর এর মান বের করার সময় অবশ্যই শতকরা নিতে হবে, সেজন্য আমাদেরকে 100 দিয়ে গুণ দিতে হবে। তাহলে গুণ 100। এখন এটা পার্সেন্টেজে চলে গেল। এবার তুমি কাটাই দাও, 2 শূন্য 2 শূন্য কাটা, আবার এই শূন্য কাটা। এবার তোর দিয়ে যদি 4 13 হচ্ছে কি 52, 6 65, তাহলে 45। এবার আবার 5 নং 45। অর্থাৎ আমার রেজাল্টটা দাঁড়ালো কত পার্সেন্ট? 9%। সো আই হ্যাভ গট দ্য রেজাল্টস অফ দি সাম ইজ আর ইকুয়াল টু 9%। অর্থাৎ এই অঙ্কের জন্য অবশ্যই রেজাল্ট কত? 9%। অর্থাৎ মুনাফার হার হলো 9%। আজকের জন্য শিক্ষার্থী বন্ধুরা আমি এখানে শেষ করছি। তবে তোমাদের যদি বুঝতে কোথায় অসুবিধা, তোমার বাড়িতে আরও ভালো করে সেটা অনুশীলন করবে। কারণ ইউ নো দ্যাট ফ্যাক্টস মেক্স ম্যান পারফেক্ট। মানে যতই অভ্যাস করে, যত চর্চা করে, তত সে ভালো পারে। আর এরপরে কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। আশা করি তোমরা উপকৃত হবে। আজকের জন্য এখানে সম্মতি ঘোষণা করছি আমি, ইমাম স্যার। ধন্যবাদ তোমাদের সবাইকে।